শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ইসির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এ নিয়ে জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, 12টা পর্যন্ত তো সেখানকার অবরোধ কর্মসূচি স্থগিত ছিল, সেটি আবার শুরু হয়েছে, সেই পরিস্থিতি জানাবেন। আর তারেক রহমানের গাড়িবহর সেই এলাকা কখন ত্যাগ করেছে? এখানে আসলে এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি আছে ঠিক শাহবাগ মোড়ের মাঝখানে। নেতাকর্মীদের ভিড়ে এই মুহূর্তে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির সদস্যরা যারা হেলমেট পরিহিত দেখছে, তারা বিজিবির সদস্যরা ওনাকে কর্ডন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিবির সদস্যরাও, মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরাও সামনে আছেন এবং পুলিশের সদস্যরা আছেন। অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড়ে আসতে ওনার যে বহরের যে গতি, সেই গতি আসলে কমে গেছে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। এবং সেই কারণে নেতাকর্মীদের চাপ আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী এখানে এসে এই তাদের নেতাকে একবার দেখতে এবং একটি ছবি তুলতে চেষ্টা করছেন। এবং সেই কারণে এখনকার যেই বহরের যে গতি, সেই গতি অনেক কমে গেছে। আপনি দেখছেন যে এখন বিজিবি সদস্যরা আসলে চেষ্টা করছেন যে অল্প অল্প করে এই গাড়িবহরটিকে সামনে আগানো যায় কিনা। আপনি জানেন যে গতকালকেও একই ঘটনা হয়েছিল। সেই বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে যেতে প্রায় 2.5 ঘন্টার উপরে সময় লেগেছে, কারণ নেতাকর্মীদের উপস্থিতির কারণে সেইখানে আসলে গাড়িবহর আগাতে পারেনি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের মাধ্যমে সেই প্রোগ্রামটি 2.5 ঘন্টা শেষ করতে হয়েছিল। এবং আজকেও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন সকালবেলা যখন গুলশান থেকে উনি আসছিলেন, তখন অবশ্য বেশি সময় লাগেনি। দুই পাশের ছাত্রদলের নেতাকর্মীরা দুই পাশে কর্ডন করে রাস্তাটিকে খালি করে রেখেছিলেন। কিন্তু এখন আপামর জনগণ, অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের থেকে শুরু করে যারা আছেন সবাই, ইউনিট পর্যায় থেকে শুরু করে থানা পর্যায়ের নেতাকর্মীরা সবাই এখন তারেক রহমানকে এক নজর দেখার জন্য অবস্থান করছেন। সেই কারণে এটি এখন আসলে ছোটখাটো একটি জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। কারণ মানুষের হয়তো গত 17 বছর তারেক রহমানকে না দেখার যেই, দেখতে না পারার যে কষ্ট, তারা হয়তো সেই কষ্টটি ভুলতে চান ওনাকে একবার দেখতে। আমরা আগেও বলছিলাম যে এখনকার যারা নতুন প্রজন্ম আছে, যাদের বয়স 30-32, যাদের বয়স 17 বছর তারেক রহমান না আসার কারণে তারা আসলে স্কুল জীবনে হয়তো ওনাকে দেখেছেন বা ওনার কথা শুনেছেন, অথবা ভার্চুয়াল মাধ্যমে ওনার বক্তব্য শুনে ওনার প্রতি তাদের যে আগ্রহ, সেই আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু এখন গত 3 দিনে এই সুযোগটা তারা কাজে লাগাতে চাচ্ছিলেন যে তারা এক নজর তারেক রহমানকে দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সাদা জিপটিতে বসে হাত নাড়িয়ে নেতাকর্মীদের অভিবাদন দেওয়ার চেষ্টা করছেন। তার যে অনুভূতি, সেটি প্রকাশের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সিএসএফ এর যে সদস্যরা, সিএসএফ এর সদস্য এবং সিএসএফ এর সবচেয়ে সিনিয়র যে সদস্যরা আছেন, তারা মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, আমরা দুজনকে দেখতে পাচ্ছি। তারা এখন তারেক রহমানের গাড়ির দুই পাশে দাঁড়িয়ে ওনার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। তার সাথে সাথে আছেন বিজিবি সদস্যরা, তারা পায়ে হেঁটে আসছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মীরাও এখানে আছেন এবং এই গাড়িটি আস্তে আস্তে এখন শাহবাগ মোড়ে হয়ে এখন মেট্রো রেলের যেই এন্ট্রেন্স, মেট্রো রেলের যে নিচের রাস্তাটি, সেই রাস্তাটিতে চলে যাচ্ছে। আপনি জানেন যে 17 বছর পর লন্ডন থেকে তারেক রহমানের ফেরার পরে, সেটি গত 3 দিন ধরে আমরা যারা এই অনুষ্ঠানটি কাভার করছি, তারা দেখতে পেয়েছি যে কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে আসলে মানুষের অভাব হচ্ছে না। যেন প্রতিটি প্রোগ্রামই একটি জনসমুদ্রে তৈরি হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে প্রথম দিন যখন 25 তারিখে উনি আসেন, তখন কিন্তু ঢাকাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং সেই উপস্থিতির কারণে ঢাকা শহরের যে স্বাভাবিক ছুটির দিন হওয়ার পরেও স্বাভাবিক যে জন চলাচল, সেই চলাচল আসলে বন্ধ হয়ে যায়। এবং গতকালকে শুক্রবারও আপনারা দেখেছেন যে বিজয় সরণি থেকে শুরু করে জিয়া উদ্যান এবং জিয়া উদ্যান থেকে শুরু করে সাভার স্মৃতিসৌধে, আপনি জানেন যে সাভার স্মৃতিসৌধে একটি আনুষ্ঠানিকতার থেকে আনুষ্ঠানিকতা ছিল হচ্ছে যে সাভার স্মৃতিসৌধে সন্ধ্যার আগে ফুল দিতে হয়। কিন্তু ওনার নেতাকর্মীদের চাপ এবং রাস্তার চাপের কারণে উনি এটি করতে পারেননি। পরে রাতে প্রায় 8টার পরে উনি ওখানে গিয়ে যে পরিদর্শন বই আছে, সেই বইতে স্বাক্ষর করেছেন।
এই যে নেতাকর্মীদের চাপ, এই চাপ আমরা আজকেও দেখতে পাচ্ছি, এই চাপ যেন শেষ হওয়ার নয়। অর্থাৎ যেই জায়গায় যান, যে যদি ঢাকা জেলার কোনো অনুষ্ঠানে যাচ্ছেন তখনও নেতাকর্মীদের অথবা সাধারণ মানুষের তার প্রতি যে আগ্রহ সেটি কমছে না। উনি যখন জিয়া উদ্যানে যাচ্ছেন তখনও কমছে না। এবং আজকে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উনি আসছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যেই তাদের নেতাকে দেখার জন্য অথবা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আশ্রয়, সে আশ্রয় খোঁজার জন্য সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সে অংশগ্রহণ কোনোভাবেই কমছে না। এবং আজকে দেখেন উনি ওসমান হাদির যে কবর, সেই কবর জিয়ারতের পরে, অর্থাৎ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, অর্থাৎ জাতীয় কবি নজরুলের যে সমাধি, সেই সমাধির পাশে উনি এখান থেকে ওখানে ওসমান হাদির কবর জিয়ারত করে, এটি সব মিলিয়ে আধা কিলোমিটার জায়গা হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই আধা কিলোমিটার জায়গা আমরা ঘড়ি ধরে দেখলাম প্রায় 35 মিনিটের উপরে ওনার এই যে গাড়িবহর, সেই গাড়িবহর এখানে আসতে হয়েছে। আপনি জানেন যে গত 2 দিন উনি বাসে চড়লেও আজকে ঢাকা শহরে শুধুমাত্র নেতাকর্মীদের চাপ পরিহার করার জন্য ছোট গাড়ি ব্যবহার করছিলেন, অর্থাৎ জিপ ব্যবহার করছিলেন। কিন্তু শাহবাগ মোড়ে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের জন্য, এই উচ্ছ্বাসের জন্য সেই যে কোনো জায়গায় দেখলাম যে রাস্তার যে স্বাভাবিক গতি, সেই গতি বন্ধ হয়ে যাচ্ছে। এবং এইখানে যারা আসছেন তাদের কারো মধ্যেই কোনো রকমের ক্লান্তি নেই, কোনো রকমের কষ্ট নেই। তারা তারেক জিয়াকে একবার দেখার জন্য এবং তাদের ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের সারথি হিসেবে তাকে হয়তো চিন্তা করে তারা এখানে আসছেন, এমনটাই আমাদের বলছিলেন এখানে আসা সাধারণ মানুষ, নেতাকর্মীরা। বিশেষ করে যারা কলেজে পড়ছেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাদের ভিতরে দেখলাম যে তাদের যে একটা বাংলাদেশকে নতুন করে চিন্তা করার যে মানসিকতা, নতুন করে চিন্তা করার যে ইচ্ছা, সেই ইচ্ছার জায়গা থেকে তারা এই নেতাকে তারা বরণ করে নিচ্ছেন। এবং তারা বলছেন যে তারা শুধুমাত্র একবার তারেক রহমানকে দেখতে চান এবং তাদের যে মোবাইল অথবা তাদের যে আর্কাইভ, যাদের মোবাইলের সংরক্ষণে একটি ছবি রাখতে চান, তারা বলতে চাচ্ছেন যে ভবিষ্যতে তারা যেন এই ছবিটা দেখিয়ে তাদের নেতাকে বরণ করতে পারেন। আপনি জানেন আজকে দিনের কর্মসূচিতে তারেক রহমানের কর্মসূচি ছিল মোটামুটি 3টি। একটি হচ্ছে ওসমান হাদির যে কবর, সেই কবর জিয়ারত করা। তারপর হচ্ছে যে নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনে তার যে ভোটার এনআইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড, এইসবের যে আনুষ্ঠানিকতা সেটি করা। এবং পঙ্গু হাসপাতালে যাওয়ার একটি অনুষ্ঠান ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে পঙ্গু হাসপাতালে যাওয়ার যে অনুষ্ঠানটি, জনতার চাপের কথা ভেবে, রোগীদের কথা ভেবে, ওখানে চিকিৎসা নেওয়া রোগীদের কথা ভেবে পঙ্গু হাসপাতালের যে অনুষ্ঠানটি সেটি বাদ দেওয়া হয়েছে। তারপরে আমরা অসমর্থিত সূত্রে এখনো পর্যন্ত জানতে পেরেছি যে উনি হয়তো ধানমন্ডিতে একটি প্রোগ্রামে উপস্থিত হবেন এবং সন্ধ্যায় হয়তো উনি এভার কেয়ারে যাবেন। আপনি জানেন যে এভার কেয়ারে তারেক রহমানের সম্পর্কের মা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওইখানে চিকিৎসাধীন আছেন। আপনি জানেন যে উনি অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এর আগেও আমরা দেখেছি যে ওনার শারীরিক অবস্থা বারবারই দ্রুতই পরিবর্তন হচ্ছিল এবং সেই তারেক জিয়া তার মাকে দেখতে যাওয়ার কথা রয়েছে এভার কেয়ার হাসপাতালে। এবং আমরা মনে করছি যে তারেক জিয়ার যে রাজনৈতিক আদর্শ, সবার আগে দেশ, উনি বাংলাদেশে আসার ওনার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা যেমন স্মৃতিসৌধে যেতে হয়, তারপরে শহীদ জিয়ার মাজারে যেতে হয়, এইসব বিষয়ের ফাঁকে ফাঁকে উনি একজন সন্তান হিসেবেও তার যে দায়িত্ব, সেই দায়িত্বটাও পালন করতে হচ্ছে। যারা সাধারণ যে কোনো মানুষ হলে হয়তো মায়ের কাছেই পড়ে থাকতেন, কিন্তু ওনার উপরে আরও বেশি দায়িত্ব থাকার কারণে, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা থাকার কারণে ওনাকে অন্যান্য আনুষ্ঠানিকতাও পালন করতে হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি এভারকেয়ার হাসপাতালেও আজকে যাবেন এবং মায়ের চিকিৎসার খবর নেবেন। আর প্রথমে আপনি যেটি বলছিলেন যে ইনকিলাব মঞ্চের একটি প্রোগ্রাম চলছিল গতকালকে থেকেই। ইনকিলাব মঞ্চ গত বুধবার একটি ঘোষণা দিয়েছিলেন যে ইনকিলাব মঞ্চের প্রোগ্রামটি এখনো এখানে শুরু হয়নি। ইনকিলাব মঞ্চের প্রোগ্রামটি আমরা মনে করছি
আর আমাদের এই যে ইনকিলাব মঞ্চের প্রোগ্রামটি হয়তো এখানে শুরু হতে পারে। ওরা গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিল 25 তারিখের পরে তারা লাগাতার কর্মসূচি থাকবে।